হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসআরএম একাডেমি। আজকে আমি তোমাদের আপার প্রাইমারি টেট এবং সি টেটের সোশ্যাল স্ট্যাটাসের প্র্যাকটিস সেটের 13তম ক্লাস করাবো। আজকের সেটটি বা আজকের ক্লাসটি দুর্দান্ত হতে চলেছে, কারণ আজকের সেটে আমি বাছাই করা ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, এবং শুধু প্রশ্ন নয়, প্রত্যেকটি প্রশ্নের সাথে রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলি তোমাদের প্রিপারেশনকে আরও স্ট্রং বানাবে। তাই তোমাদেরকে বলবো তোমরা পুরো ক্লাসটা যে মনোযোগ সহকারে করবে, এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো আজকের প্রথম প্রশ্নে কি বলেছে, সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? এই প্রশ্ন তোমাদের আপার প্রাইমারি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করে দেখা গেছে এরকম টাইপের প্রশ্ন কিন্তু বেশি হয়ে থাকে। তাই তোমরা এই টাইপের প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করবে। এখানে অপশানে বলা হয়েছে গান্ট, হান্টার, এসলি ইডেন নাকি হ্যালিডে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিল অপশান ডি, হ্যালিডে। এর পাশাপাশি তোমরা যেটা মনে রাখবে সাঁওতাল বিদ্রোহ থেকে, দেখো সাঁওতাল বিদ্রোহ তাহলে আমরা দেখব কবে হয়েছিল। না, সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় 1855 থেকে 56 সালে। এই বিদ্রোহের সময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ফ্রেডারিক জেমস হ্যালিডে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ লাইন হলো এটা, যে এই সময় সাঁওতাল বিদ্রোহের সময় যখন 1855 থেকে 56, এই সময়টা বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিল ফ্রেডারিক জেমস হ্যালিডে, পুরো নাম। বিদ্রোহের প্রধান নেতা, সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা যারা ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সিধু কানু চাঁদ ও ভৈরব মুর্মু। অনেক সময় প্রশ্ন আসে সিধু কানু কোন বিদ্রোহের নেতা, তাই জন্য তোমাদের মনে রাখতে হবে যে সাঁওতাল বিদ্রোহের যে নেতাগুলো সিধু কানু চাঁদ ভৈরব মুর্মু। এরপরে দেখো, বিদ্রোহ মূলত সাঁওতাল পরগনা অঞ্চলে ব্রিটিশ শাসন ও জমিদার মহাজনের অত্যাচারের প্রতিবাদে কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন পত্রিকায় নীলকরদের ভাগন্বেষী ও দুর্বৃত্ত শ্রেণীর লোক বলা হয়েছে? মানে কোন পত্রিকায় নীলকরদের সমালোচনা করে ভাগন্বেষী ও দুর্বৃত্ত শ্রেণীর লোক বলা হয়েছে? অপশানে বলা হয়েছে অমৃতবাজার, সঞ্জীবনী, ইন্ডিয়ান মিরর নাকি ক্যালকাটা রিভিউ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যালকাটা রিভিউ, অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে নীল বিদ্রোহ, যে নীলকরদের ব্যাপারে আমরা এখন পড়ছি, তো নীল বিদ্রোহ তাহলে কবে হয়েছিল? না, নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 1860 সালে, খুবই গুরুত্বপূর্ণ একটি সাল। বিদ্রোহের কেন্দ্র ছিল, এই নীল বিদ্রোহটি কোথায় হয়েছিল? না, নদিয়া, যশোর, খুলনা ও রংপুর অঞ্চলে। বিদ্রোহ করেন চাষিরা নীলকরদের জোর জবস্তি ও অত্যাচারের বিরুদ্ধে। ক্যালকাটা রিভিউ পত্রিকায় নীলকরদের ভাগন্বেষী ও দুর্বৃত্ত শ্রেণীর লোক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, ডক্টর মনসুর আহমেদ কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশানে বলা হয়েছে লাহোর ষড়যন্ত্র, অপশান বিতে বলেছে বারাণসী ষড়যন্ত্র, অপশান সি ভারত জার্মান ষড়যন্ত্র, অপশান ডি কাকোরি ষড়যন্ত্র। তাহলে ডক্টর মনসুর আহমেদ কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভারত ও জার্মানের ষড়যন্ত্রের সাথে ডক্টর মনসুর আহমেদ যুক্ত ছিল। এর পাশাপাশি তোমরা এখান থেকে মনে রাখবে ডক্টর মনসুর আহমেদ যুক্ত ছিলেন ভারত জার্মান ষড়যন্ত্র আন্দোলনের সঙ্গে। তাহলে কি বললাম, ভারত ও জার্মানির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর মনসুর আহমেদ। এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল জার্মানির সহায়তায় ব্রিটিশ শাসনকে উৎখাত করা। তাহলে এই যে ষড়যন্ত্রের উদ্দেশ্যটা কি ছিল? না, জার্মানিদের সহায়তায়, জার্মানিদের সাহায্য করে ব্রিটিশ শাসনকে উৎখাত করা। এই সময়কালটা ছিল 1914 থেকে 1917 সাল। বিপ্লবীরা বিদেশে বসে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতেন। নেক্সট প্রশ্ন দেখো, ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে। তোমরা অপশানে ভালো করে দেখো। অপশানে বলা হয়েছে দাদাভাই নওরোজি, গোখলে, মাদাম কামা, সি অরবিন্দ। ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন, এখানে অপশানে যেগুলো রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে মাদাম কামা, অপশান সি এখানে সঠিক অ্যান্সার। কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যদি আমরা দেখি, ফ্রি ইন্ডিয়া সোসাইটির প্রকৃত প্রতিষ্ঠা কিন্তু মাদাম কামা নয়। তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা কে, দেখে নাও।
ফ্রি ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেন সাভারকর, বিনায়ক সাভারকর। তাহলে আমি কি বললাম? ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন বিনয়কর সাভারকর। কিন্তু বিনয়কর সাভারকর যেহেতু অপশানে নেই, তাই আমরা মাদাম কামাকে সঠিক অ্যান্সার হিসেবে নেব। কিন্তু যদি মাদাম কাবা এবং বিনয়ক সাভারকর দুটো একসাথে থাকে, তখন কিন্তু আমরা মাদাম কামাকে নিতে পারবো না, তখন বিনয়ক সাভারকর হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটি উনি 1906 সালে লন্ডনে প্রতিষ্ঠা করে। কিন্তু অপশানে সাভারকর না থাকায় পরীক্ষার উত্তর ধরা হয় মাদাম কামা। তিনি বিদেশে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ্য ছিলেন। তাহলে তিনি এই বিনায়ক সাভারকর, তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। 1907 সালে জার্মানির স্টুটগার্টে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাহলে ভারতের প্রথম জাতীয় পতাকা 1907 সালে জার্মানির স্টুটগার্টে উত্তোলন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 1930 খ্রিস্টাব্দে 14 থেকে 16 ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কোথায় গৃহীত হয়? খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের একটি প্রশ্ন। 1930 খ্রিস্টাব্দে 14 থেকে 16 ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কোথায় গৃহীত হয়? এখানে সঠিক আনসার কোনটা হবে? অপশনে বলা হয়েছে গুজরাট, সবরমতী, আহমেদাবাদ নাকি কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সবরমতী। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 14 থেকে 16 ফেব্রুয়ারি 1930 সালে কংগ্রেস কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাটি হয় সবরমতী আশ্রমে। এখানে আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় মহাত্মা গান্ধীকে আন্দোলনের পরিচালনার পূর্ণ ক্ষমতাও দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, আবহাওয়া ও জলবায়ু বিভিন্ন উপাদানগুলি উন্নতা, এখানে উন্নতা হবে না, এটা হবে উচ্চতা। উচ্চতা, চাপ, প্রবাহ, আর্দ্রতা, মেঘ, তুষারপাত ইত্যাদি যে শাখায় আলোচনা করা হয় তার নাম কি? ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা এখানে অ্যান্সার করার চেষ্টা করো। আর ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন যে উপাদান, সেই উপাদানগুলো কি কি? না উচ্চতা আছে, চাপ আছে, প্রবাহ আছে, আর্দ্রতা, মেঘ, তুষারপাত ইত্যাদি যে শাখায় আলোচনা করা হয় তার নাম কি? অপশনে বলা হয়েছে মৃত্তিকা বিজ্ঞান, নদ নদী বিজ্ঞান, আবহ বিজ্ঞান নাকি সমুদ্র বিজ্ঞান। তাহলে আজকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, আবহ বিজ্ঞান। আমরা আবহ বিজ্ঞানে আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদানগুলোর নিয়ে আলোচনা করতে দেখি। এর পাশাপাশি তোমাদের বলে রাখি, আবহাওয়া ও জলবায়ুর উপাদানের যেমন তাপমাত্রা, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘ, তুষারপাত এইসবে অধ্যয়ন করা হয়। এই শাখার নাম আবহ বিজ্ঞান বা মেটেরোলজি বলি আমরা ইংরাজিতে। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বিশ্লেষণ করে। আবহাওয়ার পূর্বাভাসও এই শাখারই একটি অংশ। নেক্সট প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পৃথিবীর গড় ব্যাস কত? পৃথিবীর গড় ব্যাস কত? অপশানে বলেছে 1280 কিমি, অপশান বিতে বলছে 12,800 কিমি, অপশান সিতে 1,28,000, অপশান ডিতে বলছে 12,80,000 কিমি। তাহলে পৃথিবীর গড় ব্যাস কত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 12,800 কিমি। তাহলে পৃথিবীর গড় ব্যাস কত? না 12,800 কিমি। এর পাশাপাশি তোমরা ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে মনে রাখবে যে পৃথিবীর পৃথিবীর গড় ব্যাস প্রায় 12,742 কিমি, যা সাধারণত আমরা ধরি 12,800 কিমি। পরীক্ষায় সাধারণত 12,800 কিমিটাই স্ট্যান্ড মান হিসেবে দেওয়া থাকে। পৃথিবীর পরিধি, এবার আমরা দেখব পৃথিবীর পরিধি। এতক্ষণ আমরা বললাম পৃথিবীর গড় ব্যাস, পৃথিবীর পরিধি এটাও খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর পরিধি কোথাও থাকে 40,000 কিমি, এখানে আছে 40,075 কিমি। ব্যাস ও পরিধি দুটি পৃথিবীর গোলাকার আকৃতিকে নির্দেশ করে। তাহলে ব্যাস ও পরিধির মাধ্যমে আমরা পৃথিবীর গোলাকার আকৃতিকে নির্দেশ বোঝাই। নেক্সট প্রশ্ন দেখো, ওজোন গহ্বর তৈরি হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওজোন গহ্বর তৈরি হয়েছে কুমেরুর উপর, সুমেরুর উপর, আমেরিকার উপর নাকি নিরক্ষরেখার উপর? তাহলে ওজোন গহ্বর কোথায় তৈরি হয়েছে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কুমেরুর উপর। নেক্সট দেখো, ওজোন গহ্বর প্রথম দেখা যায় দক্ষিণ মেরু
কুমেরু আটলান্টিকার উপর। তাহলে ওজোন গহ্বর প্রথম দেখা গেছিল দক্ষিণ মেরুর কুমেরু আন্টার্কটিকার উপরে। শীতকালে দক্ষিণ মেরুর আকাশে একটি বিশেষ ধরনের মেঘ তৈরি হয় যাকে বলে ধ্রুবমণ্ডলীয় স্তরমণ্ডল মেঘ। তাহলে শীতকালে দক্ষিণ মেরুর আকাশে একটি বিশেষ ধরনের মেঘ তৈরি হয় যার নাম হলো ধ্রুবমণ্ডলীয় স্তরমণ্ডল মেঘ। এই মেঘের উপস্থিতিতে সিএফসি গ্যাস ভেঙে ওজোন ধ্বংসকারী রাসায়নিক তৈরি করে। ফলে বসন্তকালে দক্ষিণ মেরু অঞ্চলে ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষয় হয় এবং স্পষ্ট জোন গহ্বর দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো, যে উপাদানের জন্য জলের বিওডি বৃদ্ধি পায় তা হলো। অপশানে বলেছে মস, ফাঙ্গি নাকি আলগি, ফান। তাহলে যে উপাদানের জন্য জলের বিওটি বৃদ্ধি পায় সেটি হলো আলগি। অপশান সি এখানে সঠিক অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে জলের আলগি বেশি পরিমাণে বাড়লে জলের জৈব পদার্থের পরিমাণও বৃদ্ধি পায়। ফলে ব্যাকটেরিয়া বেশি অক্সিজেন খরচ করে বিওডিকে বৃদ্ধি পায়। উচ্চ বিওডি মানে জলে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়া। এতে জল দূষণ বৃদ্ধি ও জলজ প্রাণীর ক্ষতি হয়। নেক্সট প্রশ্ন দেখো, শব্দ দূষণে কানের সবচেয়ে বেশি ক্ষতি হয়। অপশানে বলা হয়েছে রেটিনার, ভালভের নাকি অর্গান অফ কটিয়ের, অডিটরি নার্ভের। তাহলে শব্দ দূষণে কানের সব থেকে বেশি ক্ষতি হয় কোন অঙ্গটির? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্গান অফ কটিয়ের। অর্গান অফ কটিয়ের শব্দ দূষণের কারণে কিন্তু সব থেকে বেশি কানের ক্ষতি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টে যেটা বলা হয়েছে শব্দ দূষণের কানের অর্গান অফ কটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটি অভ্যন্তরীণ কর্ণে অবস্থিত এবং শ্রবণ কোষ ধারণ করে। জোরালো শব্দ এই কোষগুলিকে নষ্ট হয়ে গেলে স্থায়ী বধিরতা হতে পারে। তাই দীর্ঘ সময় উচ্চ শব্দ কানে বিপজ্জনক। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধান হলো। তাহলে ভারতের সংবিধান কি? তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন। অপশনে বলেছে নমনীয়, অনমনীয়, মিশ্র, কোনোটিই নয়। তাহলে ভারতের সংবিধান কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সংবিধান হলো অপশান সি, মিশ্র। তাহলে আমরা ভারতের সংবিধানকে মিশ্র কেন বলছি দেখে নাও। ভারতের সংবিধান সম্পূর্ণ নমনীয় নয়, আবার সম্পূর্ণ অনমনীয় নয়। কিছু ধারায় সংশোধন সহজ, আবার কিছু ধারায় সংশোধন খুব কঠিন। এই কারণে এটিকে মিশ্র বা আংশিক নমনীয় বা আংশিক অনমনীয় বলা হয়ে থাকে। তাহলে তোমরা এখান থেকে জানতে পারলে আজ যে ভারতীয় সংবিধানকে আমরা কেন মিশ্র সংবিধান বলি। নেক্সট প্রশ্ন দেখো, আর্টিকেল 243 অনুযায়ী পঞ্চায়েতের আসনে কারা সংরক্ষিত হবে না? অপশনে বলা হয়েছে এসটি, এসসি এসটি, মহিলা নাকি অনগ্রসর জাতি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে না অনগ্রসর জাতি। অনগ্রসর জাতিরা আর্টিকেল 243 অনুযায়ী পঞ্চায়েতের আসনে কোনো সংরক্ষিত স্থান কিন্তু পাবে না। দেখো বলছে আর্টিকেল 243D অনুযায়ী পঞ্চায়েতের আসনে এসসি এসটি এবং মহিলাদের জন্য সংরক্ষণ বাধ্যতামূলক, কিন্তু অনগ্রসর জাতি ওবিসির জন্য সংরক্ষণ বাধ্যতামূলক নয়। এটি রাজ্য চাইলে আলাদা আইন করে দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে স্বীকার করতে চান না, প্রকৃতপক্ষে বিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত সংকীর্ণ ও অসম্পূর্ণ, এই উক্তিটি কে করেছেন? অপশনে বলা হয়েছে হলজেনভরফ, পোলক, উইলবি নাকি লর্ড ব্রাইস। তাহলে যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে স্বীকার করতে চান না বা প্রকৃতপক্ষে বিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত সংকীর্ণ ও অসম্পূর্ণ, এই উক্তিটি কে বলেছেন? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, উইলবি। উইলবি এই উক্তিটি বলেছেন। নেক্সট দেখো, উইলবি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে স্বীকার করতে না চাইলে তা বিজ্ঞানের প্রকৃত অর্থ সম্পর্কে সংকীর্ণ ও অসম্পূর্ণ ধারণা প্রকাশ করে। এই ছিল আমার আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।